হাসনাত আব্দুল্লাহ ভাইয়া এনসিপির একজন মুখ্য সংগঠক। তো তিনি এই ছেলেটা গতকাল এক সাংবাদিক সম্মেলনে অনেক সুখ দুঃখের কথা জনগণের সাথে, তারা তো একটা রাজনৈতিক দলও করছে, ওই যে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, তো অনেক সুখ দুঃখের কথা নিয়ে আলোচনা করছে। তো তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডাকসু নির্বাচনে তোমাদের ভাই অবস্থা তো খুব খারাপ, খুবই খারাপ, এত খারাপ চিন্তাও করা যায় না। তো সেগুলো নিয়ে বলছে সে সাংগঠনিকভাবে তার অনেক দুর্বল, তার একটা ছোট্ট চারা গাছ একসময় বড় হবে, বট গাছ হবে, আম গাছ হবে, তাল গাছ হবে, হোক, ভালো কথা। তো এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করেছিল দেশের আইন শৃঙ্খলা নিয়ে কী বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইব নাকি, ইত্যাদি ইত্যাদি। তখন হাসনাত আব্দুল্লাহ এই প্রশ্নের উত্তরে যেটা বলছে সেইটা নিয়ে আজকে আমার ভিডিওটা করা। সেটা হলো, সে বলছে হলো এই যে বোকাচোদা সরকার, বাংলাদেশে এই মুহূর্তে যে বোকাচোদা সরকার আছে, এই সরকারের মানে সফলতার ধারে কাছেও নাই, আর এর যত ব্যর্থতা আছে তা গিয়া পড়ছে হলো এনসিপির ঘাড়ে। বলছে এই বোকাচোদা সরকারের সফলতা তো নাই, বরঞ্চ এর যে আকাম কুকাম করছে এর কুফল, যেটাকে বলে কুফল গিয়ে পড়ছে হলো এনসিপির উপর। এটা শুনে বাবা তা হাসি লাগছে, এই ভিডিওটা করার সময় আমার পেট ফেটে হাসি আইতেছে। কথা কিন্তু খুব একটা খারাপ বলেনি, বুঝছেন, কথা কিন্তু খুব একটা খারাপ বলেনি। এই যে ছেলেপুলেগুলো ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গার পোলাপান, ইয়াং পোলাপান, পড়াশোনা হয়তো বা ভালো, আদর করি তাদেরকে, বুঝছেন, আদর করি, ভালোবাসি, নিঃসন্দেহে আমাদেরই ভাই বোন। কিন্তু যখন খারাপ অন্যায় কাজ দেখি এবং সেই অন্যায় কাজের তাদের মধ্য থেকে কোনো প্রতিবাদ দেখি না বা কোনো সংশোধন দেখি না, নিজেদেরকে কারেকশন করে না এবং উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, তখন তো ভাই বিপজ্জনক, এদেরকে থামানো দরকার। তো যার ফলে গাইলিয়া মিলে 2-4টা ভিডিও করি। ভাই তোরা মনে কষ্ট নিস না ভাই, তোদের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, কিছুই নেই, তোরা তোদের মতো আসস, আমরা আমাদের মতো আছি, তোমাদেরকে আমরা ভালোবাসি। বিরাট একটা পরিবর্তন আনছো বাংলাদেশে, এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশটা ঘুরে দাঁড়াক, কিন্তু সেটা তো হয়নি। তোমাদের অনেকগুলো ভুলের জন্য তোমরা লোভে পড়ে সব শেষ করে দিছো। তো এখন তার প্রসঙ্গে ফিরে আসি, সে বলছে যে বোকাচোদা সরকারের যে ব্যর্থতা দায়ভার এখন আমাদের এসেও পড়ছে, সব এরা কিছু করলে সব দোষ আমাদের এসে পড়ে। হ্যাঁ ভাই, এই কথাটা বুঝতে আপনাদের এতদিন সময় লাগলো, এই কথাটা বুঝতে আপনাদের 11 মাস সময় লাগছে। খেয়াল করে দেখেন, যখন এই জুলাই অগাস্ট আন্দোলন হইল, যা কিছু হইলো, এগুলার পুনরাবৃত্তি করতে চাচ্ছে না। আপনারা প্রথম শ্রেণীতে ছিলেন, পুলিশ আপনাদেরকে মারধর করছে, লাঠিপেটা করছে, আপনাদের পিঠের চামড়া তুলে ফেলছে, সেগুলো আমরা দেখছি, এই ভিডিও এখনই ইউটিউবে আছে। আমরা আপনাদেরকে ভালোবাসতে শুরু করেছিলাম, তার মানে আপনারা মানুষের অধিকারের জন্য আপনারা তখন রাজপথে ছিলেন, লক্ষ লক্ষ মানুষ আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। কিন্তু যখন নাকি আপনাদের উপর সেই দায়িত্ব এসে পড়লো, একটা দায়িত্ব এইসব পড়লো যে রাজনৈতিক হিসেবে শেখ হাসিনা সরকার ভালো থাকুক আর খারাপ থাকুক, কিন্তু সুসংগঠিত একটা দল ছিল। যদি অত্যন্ত সুসংগঠিত ওয়েল অর্গানাইজড কোনো পার্টি না হইতো, দে কুড নট কন্টিনিউ মোর দ্যান 17 years ইন বাংলাদেশ অ্যাজ এ পলিটিক্যাল লিডার অ্যান্ড দ্য গভর্নমেন্ট লিডার। তা এখন এই সরকারের চালানোর জন্য 17টা বছর টাইনে চালানোর জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত স্ট্রং না হলে কারো পক্ষে সম্ভব নয়, সেটা আমরা বুঝে গেছি। তো এখন এরকম একটা সংগঠিত সরকারকে আপনি ফেলে দিলেন, কাদের মদতে করছেন, কেমনে করছেন, কারা সহযোগিতা করছে, এখন এগুলো খোল্লাম হয়ে গেছে। এখানেও ডিপ স্টেটের খেলা চলছে, এখানেও ডিপ স্টেটের খেলা চলছে। আমরা বুঝিনি বা বুঝলেও আমরা ডিপ স্টেটের হেল্প নিছি, কারণ যে কোনো উপায় হোক আমরা চেয়েছিলাম শেখ হাসিনার রেজিমের কী হোক, পরিবর্তন আসুক। তো যার ফলে সেখানে ডিপ স্টেট থাকুক, আপনারা আন্দোলন করেন, ডক্টর ইউনূস ষড়যন্ত্র করুক, যে যাই খুশি করুক, কিন্তু মূল টার্গেট একটাই ছিল শেখ হাসিনার এই রেজিম থেকে আমাদের মুক্তি পাওয়া। কারণ আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম শেষের দিকে গিয়ে, কথা সত্য। কিন্তু আপনারা যখন পরিবর্তন করার জন্য এই আন্দোলনের এই মূলা ঝুলাই দিয়ে পাবলিকের সাথে গেলেন, লক্ষ লক্ষ পাবলিক তো আপনাদের সাথে আসলো, আমরা আসছি, কিন্তু এই পরিবর্তনের পর শেখ হাসিনা চলে যাওয়ার পর আপনারা কী করলেন একবার ভেবে দেখছেন? এর জবাব তো আপনাদেরকে দিতে হবে। আমাদেরকেও যদি না দেন, আমাদের হয়তো ক্ষমতা নাই, আমরা আপনাদের কাছে সেই জবাব চাইতে চাইলে আমাদেরকে মব তৈরি করে আপনারা মারবেন, অত্যাচার করবেন, বাড়ি ছাড়া করবেন, ঘরবাড়ি আগুন দিয়ে দিবেন, জেলে পুরবেন, পুলিশদের ধরাই দিবেন, জানো যেতে পারে। কিন্তু ভাই উপরে তো এক আল্লাহ আছে, তার উপর তো বিশ্বাস আছে নাকি? আছে না? তো আপনাদের যে নিয়ত ভালো ছিল না, এটা তো মানুষ অলরেডি জেনে গেছে। আর আপনার নিয়ত ভালো না মন্দ, এটা তো আপনার মুখে বলা দরকার নেই, আপনার কাজকর্ম দেখলেই বোঝা যায়। এই ডক্টর ইউনূসকে আপনারা এনে বসাইছেন, একে বসাইছেন, কার কথা এনে বসাইছেন?
কার সাথে আলোচনা করছেন? কোন এই যে রাজনৈতিকভাবে যারা নাকি সরব ছিল, এই মানুষের অধিকার আদায়ে যেসব সংগঠনগুলো সরব ছিল, যেসব মানুষরা দিনে দুপুরে না খেয়ে সারাদিন ভিডিও বানিয়েছে, মানুষকে উৎসাহ দিছে, মানুষকে উদ্দীপনা দিছে, মানুষকে রাস্তায় আসার জন্য বলছে, গেছিলেন তাদের সাথে পরামর্শ করার জন্য? জিজ্ঞেস করছিলাম তাদের এই স্টেক হোল্ডার যারা ছিল জুলাই আগস্টে, গেছিলেন তাদের কাছে? আপনাদের তো উচিত ছিল একজন রাস্তার ওই রিকশালা থেকে নিয়ে শুরু করে উপর পর্যন্ত যত মানুষ আছে প্রত্যেক মানুষের সাথে অন্তত তাদের মনের কথাটা অনুভব করা, বোঝা যে তারা কী চায়, কেমনে চাচ্ছে। কোত্থেকে এনে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার পাশে এলেন? বাংলায় একটা প্রবাদ আছে, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। ছোটোবেলায় পড়ছিলাম, মনে আছে। আপনাদের জর্জ ভাই পড়াশোনা খুব ভালো ছিল, স্কুল কলেজে সবসময় ফার্স্ট সেকেন্ড হইতো। তো আমার সহপাঠী যারা নাকি ভিডিওটা দেখতেছেন, বুঝছেন, আপনারা নিশ্চয়ই জানেন, তারা বলতে পারবে, আপনারা তো বলবেন না, আপনারা তো বুঝবেন না। ওই ক্লাস 8, 9, 10, 11, 12-এ যখন কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, হ্যাঁ সবসময় স্কুলে তো আগে রোলিং সিস্টেম ছিল, 1, 2, 3 এরকম রোল ছিল না, রোল ধরে ধরে ডাকতো, 1, 2, 3, 4 করে এবার ডাকতো। এখন কি সিস্টেম আছে কিনা জানি না, কিন্তু ওই আমলে ছিল। তো ওই আমলের আমাদের ক্লাসের রোল নাম্বারই থাকতো 1, 2, 3। তো যার ফলে এখনও মনে আছে ভাই, ব্রেইন মানে ওই দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। ঠিকই আছে, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার বড় বড় ডিগ্রি আছে, মানলাম। উনি নোবেল পুরস্কার একটা না 10টা ভাগ, মানলাম। উনি কংগ্রেসের প্রাইজ পাইছে, আমেরিকান, দুর্লভ জিনিস পারলাম। অলিম্পিকের উনি হয়েছে, কি বলে ওটাকে, অ্যাম্বাসেডর হয়েছে, সেও মানলাম। সবই ঠিক ছিল, সবই ঠিক ছিল। ভাই এই লোক তো অন্তত একটা রাজনৈতিক একটা এরকম একটা ক্যাওটিক স্টেট, ক্যাওটিক কান্ট্রি বাংলাদেশ, তো ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর হিম, তাই না? হি ওয়াজ নট দ্য রাইট পারসন ফর দিস কান্ট্রি। তো এতক্ষণে মানুষ বুঝে গেছে হি ওয়াজ নট দ্য রাইট পারসন ফর দ্য কান্ট্রি। মইন আহমেদের কথা তো মনে আছে, মঈনুদ্দিন মনে আছে না, মইন আহমেদ? তো ওনারও সরকার চালাইছে, আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চালাইলো, কি এক অবস্থা। তো এখন এই ইউনূসকে যে আপনারা ধরে ধরে নিয়েছেন, আপনারই তো বসাইছেন, এবং ইউনূস জায়গায় জায়গায় গিয়ে বলতো তার নিয়োগ করতে হলো আপনারা, তার নিয়োগ করতে হলো আপনারা। সবাই আমরা শুনছি, সবাই এটা কষ্টে মানুষের বুক ভেঙে গেছে যে একজন রাষ্ট্রপ্রধান কোনো একটা সাকসেসকে অল্প কিছু লোককে যখন দিয়ে দেয়, তখন আমরা বুঝে গেছিলাম দেয়ার ইজ সামথিং রং ইন দিস গভর্নমেন্ট, দেয়ার ইজ সামথিং রং ইন দিস গাই। এই ব্যক্তির ভিতরে যে সাময়িক প্রবলেম আছে বা মানে কিছু নির্বুদ্ধিতা আছে, স্টুপিডিটি আছে, তখনই আমরা বুঝে গেছিলাম, যখন কিনা এই পুরো রেজাল্টটা আপনাদেরকে দিতে চেয়েছিলেন। সারা বাংলাদেশের মানুষ, অনেক টক শো আছে এটা নিয়ে, কত সমালোচনা হয়েছে, ওটা কান দিয়েও শোনে না। এত সমালোচনা, এত বদনাম, ওটা না পত্রিকা পড়ে, না কানে শোনে, না চোখে দেখে। এরকম একটা লোক, একটা কি বলো, এরকম একটা লোকরা আপনারা এসে, এরকম একটা বিপজ্জনক দেশ বাংলাদেশ, পাশের দেশ হলো শক্তিধর এক ভারত, শক্তিধর দেশ ভারত হলো পাশে, তার সাথে আমরা পাঙ্গা নিয়ে বসে দিয়েছি। দেশের অর্থনীতি, রাজনীতি কোনো ঠাই ঠিকানা নেই, কিছু নেই। লক্ষ লক্ষ বেকার পোলাপান রাস্তায় ঘুরতেছে, 2 বেলা খাওয়া নিশ্চয়তা নেই। এরকম একটা ক্যাওটিক কান্ট্রির ভিতরে আপনার এরকম একটা ইনএলিজিবল লোককে আপনার বসেছেন, কার সাথে? প্রথমেই তো বল এইগুলো এইটা। তারপরে এই বেটা ওখানে বসে বসে একের পর এক যখন দেখে ওই কি বলে তাদের উপদেষ্টাকে নিয়োগ দেওয়া শুরু করলো, ডিপ্লয়েড করা শুরু করলো, তখন তো আপনারা দেখেছিলেন, সরাসরি ছিলেন আপনারা 2-3 জন সেই উপদেষ্টাদের মধ্যেই ছিলেন, এবং এখনও অলরেডি 2 জন আছেন যখন এই মুহূর্তে আমি ভিডিও করছি। তো এখন এই সরকারের কোনো আকাম কুকাম করলে ব্যর্থতা দায়ভার আপনারা নেবেন না কেন? না নেওয়ার কোনো যৌক্তিকতা আছে? এক্সপ্লেইন মি, ওয়াই নট উই ব্লেম টু ইউ, ওয়াই নট উই ব্লেম টু ইউ? কেন আমরা আপনাকে ব্লেম করবো না? এই দায়ভার তো আপনাদের নিতে হবে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারই বসাইছেন আমকো কারোর সাথে পরামর্শ ছাড়া। কোনো স্টেক হোল্ডার যারা জুলাই আগস্টে ছিল, কোন স্টেক হোল্ডারদের সাথে আপনারা কনভারসেশন করে, ডিসকাস করে, তাদের অপিনিয়ন না নিয়ে ইউ ডিপ্লয়েড দিস গাই অ্যাজ এ চিফ অফ বাংলাদেশ। হ্যাঁ, আপনারা এই না বসাইছেন, আর এই ব্যাটা গিয়ে বাকি উপদেষ্টাদের বসাইছে। এখন কি অবস্থা দেখছেন দেশের? বলেন কি কাজটা হয়েছে, কি কাজটা হয়েছে? এরা বৈশা এই একদম মন্ত্রী পদমর্যাদা, যার সুযোগ সুবিধা পাওয়ার কথা, লক্ষ লক্ষ টাকা বেতন, তারপরে গাড়ি বাড়ি সব কিছুতে আছে, তারপরে গাড়ির ডাইনে একটা ফ্ল্যাগ, বামে একটা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে উইরা দুবাই চলতেছে, যে ফাওয়ের উপরে, পুরা ফাওয়ের উপরে। এদের চেনেও না কেউ, এদের কেউ চেনেও না। এরা ভালোবাসবে দেখবে,
এরা ভালোবাসবে দেশকে, আর আপনার এই দলেরই প্রতিনিধি হয়ে আইসেন পলিটিক্স করার জন্য। এখন বলেন এই সরকার আপনার কি না মিয়া? এই কথাটা বলার সময় একটুখানি খারাপ লাগলো না আপনার? আপনারা তো প্রতিটা জায়গায় জনসভা করতে গেলে বাংলাদেশ পুলিশের একটা বিশাল বহর নিয়ে আপনারা যান, সেনাবাহিনীর একটা বিশাল বহর নিয়ে যান। দুনিয়ার ইতিহাসে কোথায় কী আছে? সিকিউরিটি যাওয়ার জন্য অল্প কিছু পুলিশই যথেষ্ট, যেটা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়ে থাকে, কিন্তু বিশাল বহর সেনাবাহিনী নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আপনারা মিছিল মিটিং করেন। এইটা কোন দেশের আইনে আছে? তার মানে আপনারা সরকারের পৃষ্ঠপোষকতায় এটা করতো শেখ হাসিনা। শেখ হাসিনা এত বিশাল বহর সেনাবাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করতে কি না আমার জানা নেই। আপনারা যারা ভিডিওটা করেছেন পারলে কমেন্ট করে দিন। আপনাকে আমরা দেখেছি গোপালগঞ্জের ঘটনা আমরা ভুলে যাইনি। বিতর্কিত একটা জেলাতে আপনারা হাজার হাজার পুলিশ সেনাবাহিনী নিয়ে গিয়ে করছেন, তছনছ করে দিয়েছেন, 10-12 জন মানুষ মেরেছেন। আপনারা সরকারের এত সুযোগ সুবিধা আপনারা নিয়ে এখন বলতেছেন এই সরকারে আপনারা নেই। মানুষ এগুলো বিশ্বাস করবে? এত বোকাচোদ আপনারা আমাদেরকে মনে করেন? এই সরকার যত খারাপ কাজ করবে, যত সমালোচিত হইব, এই সরকারের তো বিচার হবে। যদিও শুনছি যে বেশিরভাগ উপদেষ্টা হলো বিদেশি, আমেরিকান নাগরিক, এরা চলে যাবো 2 দিন আগের পরে। থাকবি তো তোরা? আপনারা কই যাবেন? না আমেরিকার পাসপোর্ট আছে আপনাদের কাছে, না ভারতে যাইতে দিব? যে বিএনপির সাথে আপনারা লাগালাগি করছেন, যে জামায়াতের সাথে আপনারা লাগালাগি করতেছেন, যে জাতীয় পার্টির সাথে আপনারা লাগালাগিছেন, প্রত্যেকটা দল এই নির্বাচনটা হয়ে যায় ফেব্রুয়ারি মাসে, প্রত্যেকটা দল আপনাদেরকে ঠাপাইব। বুঝছেন তো? মুখটা খারাপ হয়। প্রত্যেকটা দল আপনাদেরকে ঠাপাইব। বিএনপি একদিক দিয়ে ঠাপাইব, তারপরে জাতীয় পার্টির ইচ্ছা মতো ঠাপাইব, তারপরে শেষ মাস আসবে হলো জামায়াত, এরাও ঠাপাইব আপনাদেরকে। কারণ আপনাদের প্রয়োজন ফুরিয়ে যাবে। এখন আপনাদেরকে একটু তুলু করে না, কারণ সরকারের সাথে একটু ঘেঁষাঘেঁষি আছে আপনারা, তো সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে আপনারা চলেন, তো যার ফলে আপনাদের একদম একটু তুলু করে। বুঝতে পারি থাকবে না রে ভাই। নেপালেও 1 সপ্তাহ হয়নি, এই যে আমি যখন ভিডিওটা করছি 1 সপ্তাহ হয়নি, নেপালে এই যে গণ বিপ্লব হইল, সরকারের পরিবর্তন ঘটলো, সরকার চলে গেল, নতুন একটা সরকার আসলো। দেখেন সেই দেশে যে একটা সরকার, মহিলা প্রধান বিচারপতি নেপালের একজন মহিলা আইসেই প্রথম দিন তারিখ ঘোষণা করে দিল যে না এত তারিখে নির্বাচন হবে, মাত্র 6 মাসের মধ্যে। দিস ইজ কল্ড ডেমোক্রেটিক প্র্যাকটিস। শি নোজ, সে তো জানে উইদাউট এ পলিটিক্যাল গভর্নমেন্ট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু রান এ কান্ট্রি। পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া দেশকে রান করা ইটস ভেরি ডিফিকাল্ট। শি নোজ দ্যাট। আর আমগো যে ডাইপারওয়ালাটার এনে বসাইছেন, এর কী অবস্থা? 11 মাস চলে গেছে, এখনও নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারি মাসে, হবে কিনা হবে না, হিলে এখন আলোচনা চলতেছে। ওই দেশে এত বড় একটা গণবিপ্লব হওয়ার পর পোলাপান দেখেন তো সব কলেজ ইউনিভার্সিটিতে ফিরে গেছে। আজকে এই মুহূর্তে যখন ভিডিও করতে দেখেন তো কোনো মব আছে কিনা, দেখেন তো কোনো রাস্তা আন্দোলন আছে কিনা, দেখেন তো কোনো হইচই চিল্লাচিল্লির অবরোধ জ্বালাও পোড়াও আছে কিনা, ধরো মারো কাটো বিরোধী দল বা সরকারি দল এগুলোরে করতেছে কিনা, দেখেন তো ব্ল্যাকমেলিং করতেছে না, ধৈর্য আইনা পয়সা উদ্ধার করতেছে কিনা, হাইজেকিং করতেছে কিনা, কিডন্যাপিং করতেছে কিনা। উত্তর হইল না। আর বাংলাদেশে কি হয়েছে? আমরা বিপ্লবের পর কি দেখলাম? এই আপনারাই, আপনাদের প্রত্যক্ষ ছায়ার নিচে, আপনাদের অধীনে থেকে আপনাদের নামে কইরা, এবং আপনারও সরাসরি এই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট, চুরি বদমাইশি কইরা যখন উপর মহল থেকে আপনারা যখন বড় বড় জায়গা থেকে এগুলো করা শুরু করছেন, বড় বড় আওয়ামী লীগের নেতা ফেতা যারা কিছু আছে তাদেরকে ব্ল্যাকমেলিং করা, পয়সা কোটি টাকা বানায় তারপরে সেগুলো পাচার করা শুরু করছেন। তো আপনাদের যে জেলা লেভেলে, থানা লেভেলে, গ্রাম লেভেলে যেসব সংগঠন করছে, ওরা তো দেখছে আমাকে বড় ভাইরে এগুলি করে, তো ওরা বসে থাকবে কেন? ওরাও শুরু করে দিছে। তো যার ফলে সারা দেশের মধ্যে একটা মবের রাজত্ব কায়েম হয়েছে। পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা যা আমরা দেখলাম। এটা তো পাবলিক মানুষ কোনো দিন ভুলে যাবে না। এখন সেটা আওয়ামী লীগের উপর করেন, সাধারণ মানুষের যা কিছু করেন, কিন্তু অন্যায়, এটা ভীষণ অন্যায় আপনারা করছেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা চরম পর্যায়ে গেছে। এই মুহূর্তে যখন ভিডিওটা করছি, বাংলাদেশের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, ভদ্রমহিলা, শুনছি উনি বলে গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন এক সময়, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ঘনিষ্ঠ, কি বুঝায় কি যায় না ওনার প্রধান উপদেষ্টা বানাইছে। তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এমন একটা জায়গায় যেখানে বিধ্বস্ত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, বিধ্বস্ত, সেই মহিলা এনে বসেছে। সেই মহিলার বলে ক্যান্সার আছে, হ্যারাটাইনা লিয়ে গেছে আবার সিঙ্গাপুরে। কেন রে ভাই? বাংলাদেশে একটা কেমোথেরাপি দেওয়ার মতো বাংলাদেশে কোনো অবস্থা নাই। এই দেশের এই অবস্থা। আরে কেমোথেরাপি তো ওই যে মুদি দোকান থেকেই কিনে খান না আপনারা। কি কিনে খান? কি খান মুদি দোকান থেকে কিনে? বুঝলে গেছি চকলেট নাকি?
আইসক্রিম নাকি? মুদি দোকান থেকে যে চকলেট আইসক্রিম কিনা খান, এই কেমোথেরাপি এখন আমেরিকা, ইউরোপ, আমেরিকা প্রত্যেকটা হসপিটাল, পাশের দেশ ভারতীয় ছোটো মোটো হাসপাতালে কেমোথেরাপি অ্যাভেলেবেল। বুঝেন এগুলো? এই হলো বাংলাদেশের এই অবস্থা। উনি কেমোথেরাপি নিতে যাই হলো সিঙ্গাপুরে, তার মানে বাংলাদেশ হেইও নাই, আর ওই মহিলার ভরসা নয় বাংলাদেশের উপর, যে ঝালাই একটা কঠিন জায়গা, ওখানে চিকিৎসা করতে গেলে যান নেই, ফিরেই দেব না। এইভাবেই দেশকে তৈরি করছেন আপনারা এবং সাধারণ মানুষকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। আরে ভাই, পারবেন না মাপ চাইতেন? পারবেন না পাবলিকের কাছে মাপ চাইতেন? যখন এই সরকার একের পর এক ব্যর্থ করতেছে, মাপ চেয়ে বিদায় নিতে, যে আমরা এই সরকারের সাথে নাই। সরকারের এতগুলো উপদেষ্টা একের পর এক আকাম কুরাম করে গেছে, কোথায় বিদ্রোহ আন্দোলন করছেন? মানুষকে বুঝাইছেন যে আমরা এই দায়ভার নিতে পারি না, আমরা এটার প্রতিবাদ করলাম? ঘেরাও মিছিল কোনো কিছু করছেন? সরকারের বিরুদ্ধে গেছেন? চোখের সামনেই তো দিনের পর দিন করছে। এই যে বয়ে 11 মাস ধরে বেতন ভাতা খাইতেছে, কই একটারও চেঞ্জ করার জন্য চেষ্টা করছেন? বলতে পারছেন মুখ খুইলা যে এই যে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন, এই যে হ্যার উপদেষ্টা বানিয়ে তেনও জানে, এগুলো সব এক একটা বোকাচোদা, এগুলোর দিয়ে হবে না? দ্রুত চেঞ্জ করে এটাকে রিঅর্গানাইজ করেন, রিসেট আপ করেন, রিইনস্টেট করেন। করছিলেন এগুলো? উত্তর ওটা কিছুই করেনি। আপনারা তো ব্যস্ত ছিলেন ভাই লুটপাটে গিয়ে। এখন দেখছেন গোয়ামারা খাইতেছে হলো সরকার, এখানে পড়ছিল আপনাদের উপর। দেখছেন নির্বাচনে তো ধারে কাছে আপনারা নাই, একটা সিটও পাবেন কিনে সন্দেহ আছে। এখন ঠাপ করার জন্য রেডি হন জাতীয় পার্টি এবং বিএনপি ঠাপ করার জন্য আপনারা রেডি হন। নেপালের পোলাপানরা বিদ্রোহের পরে চলে গেছে কলেজ ইউনিভার্সিটিতে, তাদের নিজ নিজ স্কুল কলেজে চলে গেছে পড়াশোনার জন্য। আমরা বাংলাদেশের ইতিহাসে দেখলাম বিরল এক ঘটনা। এখন তো স্কুল কলেজে লেখাপড়া হয় না, সবাই পলিটিশিয়ান, সবাই এনসিপি এবং সবাই হলো সংগঠক, নতুন একটা নাম হয়েছে। আমরা জুলাই যোদ্ধা, এই জুলাই যোদ্ধা বিক্রি করে আপনারা খাওয়া শুরু করছেন। এত বড় বেঈমান জাতি পৃথিবীর ইতিহাসে আর আছে কিনা সন্দেহ। শত শত পোলাপান মারা গেল, সেইসব পোলাপানের ছবি ব্যবহার করে, সেইসব পোলাপানের এইগুলি ব্যবহার করে আপনারা এখন বিক্রি করে খাওয়া শুরু করছেন। এতদিন দোষ দিতাম শেখ হাসিনা 71 বিক্রি করে খাইতেছে, আর চোখের সামনে দেখলাম 2024 আপনারা বিক্রি করে খাইতেছেন। বোকাচোদা মনে করেন আমাদেরকে? পয়সা করি তো ভালোই কামাইছেন। আপনারা বাংলাদেশে থাকবেন কিনা জানি না, দেশে তো সর্বনাশ করে দিয়েছেন। এখন বলতেছেন এই সরকার কী করছে ভাই আমরা জানি না, এটা আমাদের উপর দোষ আছে কেন? এই সরকার তরাই বসাইছিস, যা কিছু করবে তোদের উপরে করবে। কথাটা মনে রেখে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।